শটের আগে শটের পরে মানে কথাই হতো না আমাদের, আমরা দুজনে একদম চুপ, কি হবে কি হবে এটা ভেবে। একটা জিনিস মনে আছে যে একটা শর্ট কাট বললে একে অপরের দিকে তাকাতাম, আসলে যে ঈশ্বরের কোনো মৃত্যু হয় না। তো আমার এটা আমার খুব ভালো লাগে। ইভেন সত্যি অনেকগুলো লজিক আছে, কেউ বলে সমুদ্রে মিলিয়ে গেছিলেন, কেউ বলে ওনাকে গুম খুন করা হয়। করা উচিত কি মনে হয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কি করা উচিত, শটটা শুরু হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে করে দিই তারপর যদি ভুল হয় বলে দিই। শুভশ্রী গাঙ্গুলি। সুপার, সুপার। ভার্সেটাইল। এই মুহূর্তে যে দুজন আমার সঙ্গে রয়েছেন তাদের আপনারা সচরাচর টেলিভিশনের পর্দায় দেখে থাকেন, তবে এবারে একেবারে নতুন রূপে নতুন ভাবে বড় পর্দায় ধরা দিতে চলেছেন তারা। সৃজিত মুখার্জি পরিচালিত লঘু রঙের নামরেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লক্ষ্মীপ্রিয়া এবং শ্রী চৈতন্য দেব। একেবারে অন্য লুকে অন্যভাবে এরকম একটা প্রজেক্টের হাত ধরে বড় পর্দায় ডেবিউ, সেটাই মনে হয় একটা অন্য রকমের অনুভূতি। কি বলতে চাইবে? ডেফিনেটলি আমি তো খুবই ওভার এক্সাইটেড ছিলাম প্রথম থেকে, কারণ এটা আমার প্রথম ছবি। একটা নার্ভাসনেস, কোথাও গিয়ে একটা ভয়, সবটাই ছিল। বাট টিমের খুব হেল্প পেয়েছি প্রথমত, এবং খুব ভালোভাবে স্মুথলি বিষয়টা রান করেছে, যেভাবে আমি হয়তো ভাবিনি এত স্মুথলি ব্যাপারটা হবে। বাট হ্যাঁ, আমাদের প্রত্যেকের স্ট্রাগল আছে ছবিটার পেছনে, যে কোনো ছবির পেছনে সেটা থাকে। এবং আর বাকিটা তো উনিই সব করিয়ে দিয়েছেন। প্রথম যেদিন অফার পেলে সৃজিত মুখার্জির ছবি কাজ করার সময় কি মনে হয়েছিল সবার আগে? এবারে তুমি আগে বলো। তুমি তোমার বলো না। অনুভূতিটাও শেয়ার করো। হ্যাঁ, ফার্স্টে তুমি তোমার অনুভূতিটা বলো। আচ্ছা, প্রথম হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে একদম হুট করে আমাকে বলা হয় এটা এই ছবিটার জন্য, এই ছবিটা আমার করার কথা ছিল না। তখন আমি একটা অন্য ছবির জন্য একটা আলোচনা হচ্ছিল, আমার মিটিং চলছিল। তো ওই ছবিটা হতে হতেই ডিসকাস হতে হতেই হঠাৎ করে বললো যে শোন, তার আগে আমাদের একটা ছবি আছে লৌহ গৌরাঙ্গের নাম, সেটা কি তুই করবি, লক্ষ্মীপ্রিয়ার চরিত্র। তো আমি যখন শুনেছি সৃজিত দা ডিরেক্টর এবং সৃজিত দা রানা দা দুজনে মিলে ডিসাইড করেছে আমি করব, আমি তো মানে সবার আগে যেটা কাজ করে আর কি মাথায়, যে এত বড় দায়িত্ব, এত বড় ডেবিউ আবার লক্ষ্মীপ্রিয়ার চরিত্র, মানে এটা তো বিশাল বড় ব্যাপার। আর আমাদের গান আসছে দুজনের একটা পার্সোনাল আলাদা, যেটা অরিজিৎ সিং গেয়েছে। মানে মানে আমাদের দুজনের আলাদা গান। নিয়ে আসবো, হ্যাঁ, তার আগে একটুখানি হ্যাঁ তো যেটা অরিজিৎ সিং গেয়েছেন। তো এটা বিরাট বড় একটা পাওয়া, সৃজিতদার ডিরেক্টর, এত ভালো প্রোডাকশন, আমাদের ফার্স্ট ডেবিউ দুজনেরই। আর এত ভালো একটা প্রোডাকশনের হাত ধরে আমরা ডেবিউটা করছি যে আমাদের কোনো প্রবলেমই হয়নি। একদমই তাই। ইভেন মানে আমরা খুব লাকি এই দিকটা থেকে, সত্যি লাকি। এবং সেটা মানে সেটা স্বীকার করার, মানে সেটা স্বীকার আমি করবোই, মানে স্বীকার করার মতোই জিনিস। আর তুমি যেটা জিজ্ঞাসা করলে আমাকে, সেটা হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি সৃজিত মুখার্জি ফোন করেছিলেন, স্যার ফোন করেছিলেন আমাকে, রানাদাও ফোন করেছিল। তো আমার ফার্স্ট যেটা মাথায় চলে যে শ্রী চৈতন্য মানে হ্যাভ টু কাট ডাউন, মানে আমাকে প্রচুর ওজন কমাতে হবে। কারণ সেই টাইমে আমি খুব সত্যি কথা বলছি, আমার ফ্যাট আর মাসেল নিয়ে আমি অনেক বেশি ওজন ছিল। শুধু মাসেল ছিল না শরীরে, জলও ছিল অনেক। তো সেখান থেকে ডায়েটে গিয়ে ওই জিনিসটাকে ফলো করে, এবং অনেক দিন ভেজ খেয়েছিলাম আমি। ওই জিনিসটা একটা আলাদা পুশ দিয়েছে আমাকে, হেল্প দিয়েছে। এবং লিফটিং বন্ধ করে আহ, পুরোপুরি ওই জিনিসটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করা, ঢুকতে পারিনি, কারণ আমার মনে হয় আমার সে ক্ষমতা নেই। হ্যাঁ, ওনার 1%, ওনার নখের যোগ্য আমি নই। মানে স্বয়ং আমি ওনার কথা বলছি, প্রভু চৈতন্যের কথা বলছি। বলা হয় তো উনি শ্রীকৃষ্ণ এবং রাধার মানে অবতার, দুজনেরই অবতার উনি। তো ওনার মধ্যে রাধাভাবও ছিল, মানে শ্রীকৃষ্ণের যে তেজ জ্ঞান, তার সাথে ওনার মধ্যে রাধাভাবও ছিল। তো এরকম করতে করতে আমি জিনিসটা নিয়ে স্টাডি করা শুরু করি। বাট আমাকে সৃজিত স্যার একটা কথা প্রথম থেকে বলেছিলেন, যে কোনো কিছু দিয়ে না বেশি টেনশন করবে না, তোমার বেসিক স্টাডি যেটা, সেটা তুমি করতে থাকো। আর স্ক্রিপ্টটা ফলো করো, কিভাবে কিভাবে গল্পটা বলা হচ্ছে, বা কিভাবে আমরা গো থ্রু করছি, সেটাতে ফোকাস করো। আর একটা নর্মাল স্টাডি করো, বেসিক স্টাডি করো। আমি যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আমি না একটা জিনিস বুঝতে পারছি না, ওনার গলার শটটা আর হ্যাঁ, আমি এগুলো নিয়ে বহুত ভেবেছি, মানে আমি খুব টেনশনে ছিলাম, মানে ইটস এ ট্রুথ, আমি অস্বীকার করতে পারি না এগুলো। তো আমি ওনাকে গিয়ে বললাম যে আমি কি করব, আমি গলার ভয়েসটা কি করব, আর স্ক্যানিং কি হবে ডায়লগে। তো আমাকে উনি একটা কথাই বললেন যে ইউ হ্যাভ এনি রেফারেন্স। রেফারেন্স মানে কিরকম? বলছে কোনো অডিও ভিডিও রেকর্ড কিছু আছে? আমি বললাম স্যার অডিও ভিডিও রেকর্ড করতে,
মানে তুমি তোমার মতো করো তাহলে, কোথাও ভুল হলে আমি নিশ্চয়ই বলবো। তো উনি আমাকে গাইড করেছেন, শুরু থেকে গাইড করেছেন, ইভেন রানাদাও প্রচুর গাইড করেছে। তো পুরো টিম আমাকে খুব সুন্দরভাবে, আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছে, আর দর্শকের ভালোবাসা আছে। আহ, আপাতত আমাদের দুটো গান রিলিজ হয়েছে, টিজার রিলিজ হয়েছে, তো সেটাতে খুব পজিটিভ পজিটিভ কমেন্ট এসছে, এবং মানে সেটা, তো এটা, হ্যাঁ এটা একটা মানে অনেক বড় মানে পাওয়া আর কি দর্শকের থেকে। হ্যাঁ একদমই তাই। তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো আজ বড় পর্দায় টিপস বলতে প্রথমেই যেটা বলবো যে আমি প্রচন্ড নার্ভাস ছিলাম, যেটা আমরা দুজনেই আর কি। আমরা শটের আগে শটের পরে মানে কথাই হতো না আমাদের, আমরা দুজনে একদম চুপ, কি হবে কি হবে এটা ভেবে। একটা জিনিস মনে আছে যে একটা শর্ট কাট বললে একে অপরের দিকে তাকাতাম, মানে কি হলো, এটা হতো আচ্ছা আমাদের। হ্যাঁ হ্যাঁ আমরা এটা করতাম হ্যাঁ, মানে, স্যার বলেনি কিছু, ঠিক আছে। হ্যাঁ আমাদের কোনো কথা বেরোতো না, হ্যাঁ আমরা এরকম চোখে হাতে ইশারা করে কথা বলতাম। একদম। আর তার মধ্যে শটের আগেও ইভেন ধরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে যে স্যার আমি এটা করবো কি এটা করবো, ধরো স্যারকে ডিরেক্ট বলতে পারছি না, মানে ওই হ্যাঁ সাহসটা নেই একদমই। আর কি। তো আমি ওদিকে আমার কি এটা করা উচিত, কি মনে হয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো কি করা উচিত, শটটা শুরু হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে করে দিই, তারপর যদি ভুল হয় বলে দেবো, মানে হ্যাঁ এইরকম টাইপের আর কি। তো তো সেই জায়গা থেকে দেখো সিনেমার প্রথম সিনেমা, কিরকম কি ফরম্যাটে কাজ হয়, কিরকম ভাবে কাজ করব, অ্যাক্টিং ঠিকঠাক হচ্ছে কিনা, ফ্রেম ব্যাপার, অনেক ব্যাপার থাকে। সেটা নিয়ে কিন্তু আমি বলবো যে টেলিভিশন মানে আমাদের এত সাহায্য করেছে, এত হ্যাঁ, হেল্প করেছে, 100%, এত হেল্প করেছে যে 100%। প্রতিনিয়ত এই চর্চাটা, মানে আমি সত্যি বলছি যে আমি যদি এরকম টেলিভিশনে পরপর না কাজ করতাম, আমি কোনো দিনও মানে কি বলবো, আমার মনে হয় না যে এতটা মানে যতটা মানে উনি যত গাইড করেছেন, উনি যেটাই বলেছেন না কেন বলছেন না কেন, আমার মানে আমরা বুঝতে পারছি যে ওনার নিশ্চয়ই ঠিক লাগছে, তাই উনি বলছেন না। হ্যাঁ, হ্যাঁ বা মানে ক্যারেক্টারে আমিও ঢোকাটা। এটা নিয়ে খুব এতে ছিলাম, একটু ভয় ছিলাম যে হ্যাঁ স্যার কিছু বলছেন না, আমি কি করতে পারছি না নাকি হ্যাঁ কি বুঝতেই পারছি না কিছু। বলছেন না মানে বুঝে নিতে হবে যে খুব হ্যাঁ ভালো মানে হয়েছে। আমি প্রথম 2-3 দিন বুঝিনি, তারপর আমি স্যারের কাছে যাই, স্যার ব্যাপারটা কি ঠিক আছে? বলছে, হ্যাঁ ব্যাপারটা ঠিক আছে, আমি কোথাও ভুল হলে আমি বলবো। আমি বলবো বললাম না আমি একটুখানি টেন্স। বলছে না এত টেন্স হলে সেটা আমাকে বদল করবে, তুমি তোমার মতো করো না, এক্স্যাক্টলি। তুমি তোমার মতো করো। আচ্ছা, দুটো সময়কে তুলে ধরা হয়েছে এবং তিনটে সময়। তিনটে তিনটে সময়। সময়কে তুলে ধরা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি এমন কোনো বিষয় বা এমন কোনো রেস যেটা আজকের দিনেও থেকে গেছে ওই সময়কার বলে, যদি জিজ্ঞাসা করি তাহলে তোমাদের কি বলার থাকবে? প্রথমত হচ্ছে মানে শ্রী চৈতন্যদেবকে আমরা যেভাবে দেখি, হ্যাঁ ওনাকে দেখার অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে। হ্যাঁ তুমি যে অ্যাঙ্গেল থেকে দেখবে, তুমি সেই অ্যাঙ্গেল থেকেই মনে হবে যে উনি সমৃদ্ধ পুরোপুরি সব দিক থেকে। তুমি ভক্তির দিক, আহ, তারপরে জ্ঞানের দিক, ইভেন ওখানকার নবদ্বীপের সিংহ বলা হতো ওনাকে। এমন কোনো তর্ক নেই, এমন কোনো শাস্ত্র নেই যেটা উনি জানতেন না। উনি তর্কে বড় বড় পণ্ডিতদের হারিয়ে দিয়েছিলেন। ওনার মধ্যে স্বয়ং মানে শ্রীকৃষ্ণ রয়েছে বলা হয়, একটু আগে যেটা বললাম যে ওনার মধ্যে রাধা ভাব ছিল, কারণ রাধারানী এবং শ্রীকৃষ্ণ সম্মিলিত অবতার হচ্ছে ভগবান শ্রী চৈতন্য। এবং তারপর হ্যাঁ ডেফিনেটলি ওনার মৃত্যু নিয়ে একটা রহস্য আছে। তো এটা আমি আমি যেহেতু ইসকনে অনেক আগে থেকে আর কি ইসকনের সাথে একটু ইনক্লাইন্ড, আমি ইসকনে মাঝে মাঝেই যাই, মায়াপুর ইসকনে। আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম একজন প্রভুকে, আমি মহারাজকে জিজ্ঞেস করলাম যে প্রভু আপনার কি মনে হয় যে ওনার অন্তর্ধান কিভাবে হতো? আমাকে ওখান থেকে বলেছিল যে ঈশ্বরের কোনো মৃত্যু হয় না। তো আমার খুব ভালো লাগে। ইভেন সত্যি অনেকগুলো লজিক আছে, কেউ বলে সমুদ্রে মিলিয়ে গেছিলেন, কেউ বলে ওনাকে গুম খুন করা হয়, কেউ বলে ঈশ্বরের মৃত্যু হয় না। কিন্তু আরো অনেকগুলো রহস্য আছে, যেমন ওনার যখন ওনাকে যখন আর খুঁজে পাওয়া যায় না, তখন বলা হয় যে উনি শ্রীমন্দিরে মূর্তির সাথে মিলিয়ে গেছেন, ভগবানের মূর্তির সাথে মিলিয়ে গেছেন। কিন্তু তার সাথে ওনার যারা সাথীরা ছিল তাদেরকেও খুঁজে পাওয়া যায় না। তো অনেক কিন্তু ব্যাপার এই আছে। সময়ের কোনো রেশ পাও সেই সময়টা? উনি মহামন্ত্র দিয়ে গেছিলেন, সেই রেসটা ডেফিনেটলি রয়ে গেছে এবং কলিযুগে সেটা থাকবে। এবং মানে ভগবান জগন্নাথকে বলা হয় যে উনি হচ্ছেন কলিযুগের ভগবান। অ্যাকচুয়ালি কলিযুগের ভগবান জগন্নাথকে বলা হয়, ডেফিনেটলি বজরংবলিও আছে, বাট মানে জগন্নাথ দেখবে দুহাত তুলে থাকে,
বলা হয় উনি ওটা করে থাকেন সমস্ত ভক্তদের আসতে বলেন কাছে, আলিঙ্গন করার জন্য হাতটা তুলে থাকেন, এটা কথিত আছে। এবং এটা মানে মন্দিরেরও তুমি যদি ওখানে যাও ওখানে বলবে জগন্নাথ প্রভু জগন্নাথ হাতটা এরকম ভাবে তুলেই থাকেন, মানে আলিঙ্গন করার জন্য। উনি সবার উপর কৃপা করেন, যে পাপী তাকেও কৃপা করেন, যে মানে যে পুণ্য করেছে তাকেও কৃপা করেন। তো উনি অ্যাকচুয়ালি কলিযুগের মানে ভগবান আর কি, কলিযুগের যত প্রাণী আছে সবাইকে উনি কৃপা করেন। তোমার লক্ষ্মীপ্রিয়ার ক্যারেক্টারটা যদি এই সময় দাঁড়িয়ে কোনো রেস থেকে থাকে এই সোসাইটিতে, তাহলে কি হবে? লক্ষ্মীপ্রিয়ার রেস তো আছেই, মানে ডেফিনেটলি আছে। তার কারণ এই গল্পেও দেখানো হয়েছে সেটা, যে লক্ষ্মীপ্রিয়া চৈতন্যদেবের প্রেমটা না অদ্ভুত একটা প্রেম। যে ওই প্রথম বিয়েটা ভাঙার পর দ্বিতীয় বউকে তিনি একসেপ্টই করতে পারলেন না, কারণ এতটাই ভালোবাসা ছিল দুজনের মধ্যে। কারণ লক্ষ্মীপ্রিয়া মারা যাওয়ার পর তারপরে যখন আবার বিষ্ণুপ্রিয়ার সাথে বিয়ে হয়, তখন দেখা যায়, যেটা ছবিতেও দেখা যাবে, যে উনি বিষ্ণুপ্রিয়াকে কোথাও গিয়ে অ্যাকসেপ্ট করতে ওনার খুব হ্যাঁ সমস্যা মানে হচ্ছে। অ্যাকচুয়ালি হ্যাঁ উনি লক্ষ্মীপ্রিয়াকে এতটাই ভালোবাসতেন। ভালোবাসতেন আর কি, আর পারেনি। এবং উনি নিজের পাদুকা জোড়া আর কি খড়ম হুম, লক্ষ্মীপ্রিয়ার কাছে দিয়ে যায় এবং দিয়ে যায়। লক্ষ্মীপ্রিয়া ওটা নিয়ে তার কাছে ছিল যখন উনি একদমই। যান। তোমার যিশু সেনগুপ্তের সঙ্গে কাজ, ঘনিষ্ঠ সহচর, কি বলবে, কি কি টিপস পেয়েছো তার থেকে? কারণ তিনি অলরেডি একবার ধারাবাহিকে এই পার্টটা প্লে করেছিলেন, তো সেখান থেকে কোথাও কি কোনো একটা টেনশন কাজ করেছে যে না, তার সামনেই আবার? টেনশন কখনো কাজ করেনি, আমি কি এটা কি টিপস পেয়েছো বা কি কি গাইডেন্স হ্যাঁ পেয়েছো? টেনশন কখনো কাজ করেনি। তার কারণ হচ্ছে ওনার রেঞ্জ ওরকম জায়গায়, তো আমি এরকম জায়গায়, তো আমি কেন গাইডেন্স কি কি পেয়েছো? গাইডেন্স উনি ডেফিনেটলি গাইড করেছে, অনেক কিছু বলেছে টেকনিক্যাল বিষয়, টেকনিক্যাল বিষয়ের বাইরে যেগুলো রয়েছে সেগুলো বলেছে। এবং আমি জিজ্ঞাসা করাতে এটা বলেছে যে উনি যখন চরিত্র করেছিলেন মহাপ্রভু, তখন উনি কি কি জিনিস ফেস করেছিলেন। এবং আর ওনারটা অনেক বেশি কঠিন ছিল, তার কারণ ওনার ওটা যেহেতু সিরিয়াল ছিল ওটা অনেক দিন ধরে চলেছে, তো ওই রেসটা ওনার মধ্যে ডেফিনেটলি বেশি থাকবে এবং ওটা উনি ফেস করেছে। তো ওখানকার শুটিং এর ঘটনা, তার প্রথম এক্সপিরিয়েন্স এবং এই জিনিসটা করতে গিয়ে তার কি কি জিনিস ফেস করতে হয়েছে, কি কি করেছে না করেছে সবটাই উনি বলেছেন আর কি। একটা করে অ্যাডজেক্টিভ জানতে চাইবো যাদের সঙ্গে কাজ করেছে এই ছবিতে। প্রথমেই আসবো আরাত্রিকা, হুম। দিব্যজ্যোতির কাছে। আরাত্রিকার একটা অ্যাডজেক্টিভ যদি ওর নামের সঙ্গে অ্যাড করতে বলি তাহলে কি হবে? সুইট আর্টিস্ট। দিব্যজ্যোতি? ডেডিকেটেড। শুভশ্রী গাঙ্গুলি? সুপার, সুপার। ভার্সেটাইল। যিশু সেনগুপ্ত? আলাদাই, আলাদাই। কোনো নাম নেই, স্পিচলেস? স্পিচলেস। সুস্মিতা চ্যাটার্জি? শব্দই খুঁজে পাচ্ছি না। অসাধারণ। ঈশা সাহা? কোনো কথা না, সত্যি কোনো কথা না। একটা অ্যাডজেক্টিভ যেটা মনে আসছে। কুল, ইজ ভেরি কুল। সুইট হার্ট। ইন্দ্রনীল সেনগুপ্ত? সর্টেড। সর্টেড। অলকানন্দা? ও দেখো ও খুব সর্টেড এবং ওর যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে জীবনে কোনো চাপ নেয় না, চাপলেস। কুল। বেশ, আমরা জানি যে কোনো ভালোবাসার বিষয় হোক সেটা প্রফেশনাল কিংবা পার্সোনাল, সেখান থেকে যতটুকু পাওয়া যায় সেটাই অনেকটা জুড়ে থাকে। তবে প্রথম পাওয়া কিন্তু অন্য একটা জায়গা সারা জীবন থেকে যায়, মানে সবকিছুর প্রথম তার জায়গা সবসময় একটা অন্যরকম থাকে। তোমাদের জন্য লৌহ রঙের নামটা কি কি হিসেবে থেকে যাবে? কোথাও আমার কাছে মানে খুব সত্যি কথা বলি, মানে লৌহ গৌরাঙ্গের নাম রে, এটা আমার কাছে ঈশ্বরের মতো, মানে খানিকটা ঈশ্বর প্রাপ্তিও বলতে পারো। হ্যাঁ, huge। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি হয়তো ইজিলি বলছি বাট আমার ইনার ফিলিংটা এত ইজি নয়, এটা অনেক ডেপথ থাকে। আমি সত্যি প্রচন্ড আপ্লুত, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথম প্রজেক্ট, ফার্স্ট ডেবিউ, সৃজিতা, রানাদা, লক্ষ্মীপ্রিয়ার ক্যারেক্টার, যেখানে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে গল্প, তার ওয়াইফ। তো এটা আমার মাইলস্টোন, মানে এটা আমার কাছে ইমোশন, এটা সারা জীবন আমি নিয়ে বয়ে বেড়াবো আর কি। এবং প্রথম তো তাই এটার
যেটা বললো যে এটা ভাষায় প্রকাশ করা যায় না, যে কোনো প্রথম জিনিসই প্রথম বড় পর্দায় ডেবিউ। তো যত বছর যাবে, যত দিন যাবে, এটা মানে রয়েই যাবে, এটা এটা কখনো মুছবে না। ইভেন এটার একটা আলাদা ইমোশন এই কারণে কাজ করে যে আমরা নিজেদেরকে প্রথমবার সিনেমা হলে গিয়ে দেখবো। তো হিউজ, মানে এটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না আর কি। মানে এটা ডাবিং করতে গিয়ে অঝরে কেঁদেছি আমি হ্যাঁ, গানটা ওই দেখে। গানটা দেখে কেঁদে এত কেঁদেছি, একটা এমন কোনো কীর্তন সিন মনে বাজছে। পড়ে যেটা ভীষণ ভাবে স্মরণীয় হয়ে থেকে যাবে? হ্যাঁ, আমাদের দুজনের সিন আছে কিছু, যেগুলো আমি বলতে পারবো না। বা রয়েছে। কয়েকটা মুহূর্ত। হ্যাঁ, ওই কয়েকটা মুহূর্ত যেখানে কয়েকটা এক্সপ্রেশন স্যার বলে দিয়েছিল, তাহলে এটা করো সেটা করো। আহ, তো আমরা আমরা করেছিলাম। তো সেটা দেখলে সবাই বুঝতে পারবে, তো ওগুলো মনে থেকে যাবে। শেষ করবো, কবে আসছে বলে দাও। বড়দিনে আসছে দর্শক জানে, তবুও আরেকবার বলে দাও, এবং তোমাদের যারা ভালোবাসেন তাদেরকে ইনভাইট করে দাও। প্রেক্ষা দিয়ে দিও। আপনারা প্লিজ 25শে ডিসেম্বর 2025 এবছর আমাদের লহ গৌরাঙ্গের নামে। থেকে বড় কথা হচ্ছে এই ছবিটা 5-7 বছর ধরে এই ছবিটা নিয়ে আর কি স্টাডি হয়েছে। হয়তো আপনারা জানেন হয়তো 5 বছরে, কিন্তু তার আগে থেকে এটা লেখা, আলোচনা, অনেক স্ট্রাগল আছে ছবিটার পেছনে। এবং আপনারা টিজার ট্রেলারে যা যা দেখেছেন এখনো অবধি, বা যে কটা গান রিলিজ হয়েছে যা যা দেখেছেন, আমার মনে হয় ছবিটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। এমনটা নয় যে আমি করেছি বলে আমি বলছি, বাট সত্যি এই স্ক্রিপ্টটা অন্যরকম একটা স্ক্রিপ্ট, সত্যি ভালো লাগবে। এবং যেখানে মহাপ্রভুকে নিয়ে গল্প, আমার মনে হয় এরকম ছবি হওয়া উচিত। আর আপনাদের রিকোয়েস্ট রইল যে হলে গিয়ে আপনারা সবাই দেখবেন। যেভাবে ট্রেলার দেখে, টিজার দেখে, গানগুলো দেখে আমাদের উপর ভালোবাসা আপনারা বর্ষণ করেছেন, সেভাবেই বর্ষণ করুন। আপনারা প্লিজ সপরিবারে যান, হলে গিয়ে ছবিটা অবশ্যই দেখবেন। আর এই ছবিটার আরেকটা ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর, এবং এক্স ফ্যাক্টর বলতে পারেন, অথবা আহ, একটা আলাদা ব্লেসিং আমার জীবনে তো বটেই, সেটা হচ্ছে ভারতবর্ষে প্রথম কোনো ছবি যেটা পুরীর মন্দিরে শ্যুট করা হয়েছে। এবং শ্রী ভগবানের যে রথ, সেই শ্রী ভগবানের রথের এক একটা চাকার হাইট আমার থেকেও লম্বা। হ্যাঁ, 6 ফুটেরও বেশি এক একটা রথের চাকা। সেই রথের সামনে সবাই ছবি তোলা বা ভিডিও করা তো দূর, ওই রথের সামনে হয়তো সবার যাওয়ারও অ্যালাউ নেই আর কি। তো সেখানে দাঁড়িয়ে মহাপ্রভুর আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে আমরা সেখানে দাঁড়িয়ে শুট করেছি, মন্দির চত্বরে শুট করেছি। আর কোথায় কোথায়? আমরা পুরী, কিছু ভার্জিন বিচ আছে সেখানে গিয়ে আমরা শুট করেছি, যেখানে অন্তর্ধান, সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার একটা পার্ট আপনারা নিশ্চয়ই টিজারে দেখেছেন। তো আমার মনে হয় যে এই ছবিটার মধ্যে এমন কিছু আছে যেটা হয়তো এর আগে হয়নি। তেমন একটা আমি জিনিস বেশি কিছু বলতে পারবো না। আমি একটা জিনিস বলে দিলাম, সেটা হচ্ছে পুরীর মন্দিরে এর আগে আপনারা কোনো সিনেমা এরকম দেখবেন না যেটা পুরীর মন্দিরে শুট হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম ইন ইন্ডিয়া যেটা পুরীর মন্দিরে শুট হয়েছে। তো আমি যখন জিজ্ঞাসা করি রানাদাকে যে এটা কিভাবে হলো, এটা তো কখনো হয় না, কে পারমিশন দিল, বলছে জগন্নাথ দেবের সাথে কথা বলে। কবে আসছে তুমি জানিয়ে দাও। 25 তারিখ আসছে, এটা আমরা করেছি বলে শুধু না, এটা আমার মনে হয় চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রে একটা বিশাল বড় মাইলস্টোন হয়ে থাকবে এই ছবিটা। তো অবশ্যই 25 তারিখ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন লহগৌরাঙ্গের নামে। থ্যাংক ইউ।